চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত। এর আগে খুলনা এবং রাজশাহী এই দুটো ভিসা অফিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার চট্টগ্রামের ভিসা অফিস বন্ধ করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোনো রকম নেগোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারত করতে রাজি নয়। প্রসঙ্গত কালকেই বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করেছিলেন এবং তারপর তিনি আশ্বস্ত করেন যে ভারতের যে মিশন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলছে, অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভারতের এই মুহূর্তে বাংলাদেশে আছে সেগুলো সুরক্ষার জন্য সেনাবাহিনী সদা তৎপরতার সঙ্গে সেগুলো রক্ষা করবে এবং শেষ মুহূর্ত অবধি ভারতের এই মিশনকে প্রোটেকশনের দায়িত্বে বাংলাদেশের সেনাপ্রধান। কিন্তু এরপরেই এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধানের উপর অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। এটা কিছুটা নজিরবিহীন, কিছুটা চমকপ্রদ বিষয় যে একটা রাষ্ট্রের সেনাপ্রধান ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করার পরেও ভারত এই সেনাপ্রধানের উপর ভরসাটি রাখতে পারলো না। দেখুন, যদি জাস্টিফিকেশনের জায়গায় যান তাহলে আপনারাও খুব সহজে বুঝতে পারবেন কেন বাংলাদেশের সেনাপ্রধানের উপর আর ভরসা ভারত করলো না। কালকে একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে। যতই সেনাপ্রধান মুখে আশ্বস্ত করুক ভারতকে যে ভারতের প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারকে তিনি সুরক্ষিত রাখবেন, আসলে বাস্তবের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী যে ভেজা বিড়াল হয়ে গেছে তা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। কালকে বাংলাদেশের সংসদ যে ভবন পার্লামেন্ট, সেখানে কাতারে কাতারে মানুষ ঢুকে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করে এবং কখন এই ঘটনাটি ঘটানো হয়? ওসমান হাদির শেষকৃত্য অনুষ্ঠানের পর। মানে ভাবুন, একজন বিদ্রোহী নেতা, সোকল্ড বিদ্রোহী নেতা মারা গেছেন, আপনারা শেষকৃত্য অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আপনার দুঃখ পাওয়ার কথা, আপনার শোকে মূর্ছা যাওয়ার কথা, কিন্তু এই শোকার্ত পরিবেশের মধ্যেও বাংলাদেশের কিছু ইসলামিস্ট জেহাদি এক্সট্রিমিস্ট তারা সংসদ ভবনের পাঁচিল টপকে দেশের পার্লামেন্টকে ধ্বংস করার দিকে ছুটে যাচ্ছেন এবং সংখ্যাটা অগুন্তি। ফলে আপনি কোনো অবস্থাতেই এই এক্সট্রিমিস্ট জেহাদিদের থেকে দেশকে বাঁচাতে পারছেন না, অথচ ভারতকে ফোনে আশ্বস্ত করছেন যে ভারতের একাধিক ইনফ্রাস্ট্রাকচার প্রোটেক্ট থাকবে এবং বাংলাদেশের সেনাবাহিনী সেগুলো মানে শেষ মুহূর্ত অবধি রক্ষা করবে। ভিডিওটি আগে দেখুন। অর্থাৎ একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সেনাপ্রধান দেশের কন্ট্রোল নিজের হাতে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আগের বছর যখন 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসেন, তখন সেনাপ্রধান যেভাবে অ্যাগ্রেসিভলি বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি আসলে ম্রিয়মাণ। তিনি গোপালগঞ্জে সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের উপর নির্বিচারে গুলি চালানোর প্রধান অভিযুক্ত। তিনি অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের নেতা মন্ত্রী সমর্থকদের গ্রেফতার করার কাজে অত্যন্ত তৎপরতা দেখিয়েছেন। চট্টগ্রামে যেখানে হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের দোকান ঘর ভাঙচুর করাতে এই সেনাবাহিনী প্রধান অভিযুক্ত। চাকমা সম্প্রদায়ের মানুষের উপর নির্বিচারে অত্যাচারের জন্য এই সেনাবাহিনী অভিযুক্ত। পাশাপাশি দিনের পর দিন এই সেনাবাহিনীর নেতৃত্বেই বাংলাদেশে তুরস্ক, পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের নেতারা খুল্লা এসে মিটিং করে চলে গেছেন। সেই সেনাপ্রধান কার্যত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে কালকে ভারতের সেনাপ্রধানকে ফোন করে কিছু ফেক কমিটমেন্ট করেন, কিন্তু এরপরেও ভারত তার কোনো কথাতে বিশ্বাস করলো না। তা কিন্তু স্পষ্ট করে দেয় যে কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর রিভাইভ করার জায়গায় ভারত কিন্তু নেই। পাশাপাশি এই সেনাপ্রধান দেখুন, শুধুমাত্র ভারতকে কমিট করেছেন তাই নয়, প্রথম থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কিন্তু বড় বড় ফাঁকা আওয়াজ দিয়েছেন।
কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে এসছে, যে খবর বাংলাদেশের শুধুমাত্র সামাজিক মেরুদণ্ড যে ভেঙে দিচ্ছে তা নয়, অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আফসোস হয় এইটা দেখে যে বাংলাদেশের কোনো মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না। কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে এই ওসমান হাদির ঘটনার পরবর্তী সময় বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি এতটাই হয়েছে যে 3টে বড় টেক্সটাইল হাব বাংলাদেশে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, যে 3টে জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, এবং এই 3টে জায়গা কিন্তু ঢাকা কেন্দ্রিক জায়গা, ঢাকা থেকে খুব বেশি দূরে এই 3টে জায়গা অবস্থিত নয়, সেই 3টে টেক্সটাইল হাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে বলা হয়েছে, মেন কারণ হলো ওয়ার্কার সেফটি কনসার্ন। ওয়ার্কার সেফটি, আমরা দেখলাম বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে কিভাবে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হলো। এই হিন্দু যুবকের বিপক্ষে প্রাথমিকভাবে মিথ্যা এক অভিযোগ করা হয়, তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন, কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে তার মৃত্যুটা একটি ষড়যন্ত্র। তিনি কারখানার শ্রমিকদের হয়ে কথা বলতেন, তিনি কারখানার একাধিক বিষয় নিয়ে সরব ছিলেন, তাই বৃহত্তর ষড়যন্ত্রে তাকে মেরে এইভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ধর্মীয় অবমাননা তিনি করেছেন এই ধরনের কথাবার্তা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়। পাশাপাশি এই কারখানার মালিকরা বলেছেন যে ট্রান্সপোর্ট ডিসরাপশন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ নাইট শিফট যারা করেন তাদের যানবাহন পাওয়া যায় না, রাস্তায় গাড়ি ভয়ে অনেকে নামান না, কারণ ভাঙচুর হওয়া, ডাকাতি হওয়া, খুন এ এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। পাশাপাশি এই মুহূর্তে ইনসিকিউরিটি এই দেশের সবচেয়ে বড় সমস্যা, ফলে এত জটিলতার মধ্যে টেক্সটাইল হাব চালানোর মতো জায়গায় আমরা নেই। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অত্যন্ত বড় একটি গ্রুপ, তারাও লজিস্টিক তাদের যে হাব ছিল সেখানকার প্রোডাকশন কিন্তু হল্ট করে দিয়েছে। পাশাপাশি এই প্রোডাকশন হল্ট করার পিছনে তারা বলেছেন যে এই মুহূর্তে সাপ্লাই চেন ভেঙে পড়েছে বাংলাদেশে। বলা হচ্ছে এখানে সাবোটেজের পরিমাণ বাড়ছে, অর্থাৎ আমার দেশের ভিতরেই এমন কিছু লোক জড়িয়ে আছে, কোম্পানির ভিতরেও এমন কিছু লোক জড়িয়ে আছে যারা নিজেদের পিছনে নিজেরাই ছুরিটি মারছে। প্রসঙ্গত ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ যতই ভারতের দিকে আঙুল ওঠাক না কেন, পরবর্তীকালে জানা যায় ওসমান হাদিরই অত্যন্ত ক্লোজড একজন তাকে গুলি করে মারে, যদিও বাংলাদেশ সরকার, পুলিশ, গোয়েন্দা দপ্তর তাকে ধরতে পারেনি। ফলে এই সাবোটেজের পরিমাণ বাংলাদেশের এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাড়ছে। এর জন্য বসুন্ধরার মতো গ্রুপও কিন্তু প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তারা বলেছেন নাইট টাইম যে হয় সেখানকার সেই সময় অত্যন্ত ট্রান্সপোর্ট ডিসরাপশন হচ্ছে, ফলে আমরা আমাদের কাজটি ঠিকঠাকভাবে করতে পারছি না। আরো এছাড়া অনেক কিছু সমস্যার কথা বাংলাদেশে উঠে এসছে কালকের এই ঘটনার পর। সেখানে বলা হচ্ছে যে ফুয়েল ডিপো অর্থাৎ পেট্রোল ডিজেল যেখানে ভরা হয় সেটা বন্ধ। একাধিক ট্রান্সপোর্ট কোম্পানি তারা বিভিন্ন ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছে তাদের কাজকর্ম। কোল্ড স্টোরেজ আপাতত বন্ধ, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে নাইট অপারেশন বিভিন্ন কোম্পানির কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র সিকিউরিটি কনসার্নে। বাংলাদেশের যে ব্যবসায়ী সংগঠন বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত ব্যবসায়ী তারা বলছেন যে এই ঘটনার পর শেষ এক সপ্তাহে প্রায় 58টি স্পিনিং মাইলস বন্ধ হয়ে গেছে, এবং প্রায় প্রায় এখানে 1 লক্ষের বেশি শ্রমিক কিন্তু আনএমপ্লয়েড হয়ে গেছে। অথচ দেখুন মোহাম্মদ ইউনূস এই সকল বিষয় নিয়ে চর্চা করেন না। মোহাম্মদ ইউনূসের দেশের মিডিয়া এগুলো নিয়ে কথা বলতে ভয় পান। আমরা যখন কথা বলি বাংলাদেশ থেকে তালস্বরে এসে কমেন্ট করে ভুয়া ভুয়া করে চলে যান কিছু একদল জিহাদি। আজকের দিনে দাঁড়িয়ে এটাই হলো বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। ভারতের বিপক্ষে লড়াই করতে করতে, ভারতকে সমস্ত বিষয়ে দোষারোপ করতে করতে আজকে একটা রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার বদলে ক্রমশ যে পিছন দিকে হাঁটছে তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু এই বাংলাদেশ। এবার এই যে বাংলাদেশ হঠাৎ করে এই রকম অর্থনৈতিক ধাক্কার মুখে পড়লো, এতে ভারতের কি লাভ হলো এই তথ্য আমি আপনাদের দিচ্ছি, এবং দেখবেন ভারত এক্ষেত্রে প্রায় ক্রিসমাসের আগে এবং 1 জানুয়ারি, ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনারা জানেন ক্রিসমাস এবং 1 জানুয়ারি এই দুটো কিন্তু অত্যন্ত বড় উৎসব মুখর একটা পরিবেশ থাকে, এবং এই সময় বস্ত্র শিল্পের অর্ডার সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে বলা হচ্ছে যে নভেম্বর 2025-এ ভারতবর্ষ এক্সপোর্ট করেছে প্রায় 2855
$8 মিলিয়ন সামগ্রী, যা 2024 থেকে প্রায় 10% বেড়ে গেছে। 2024 নভেম্বর মাসে ভারত এক্সপোর্ট করেছিল $2601.5 মিলিয়ন টেক্সটাইল গার্মেন্টস। অর্থাৎ বাংলাদেশের সর্বনাশ, ভারতের কিন্তু পৌষ মাস। এখানে ভারতের ব্যবসা বাণিজ্য বেড়েছে প্রায় প্রায় $255 মিলিয়ন এক বছরের মধ্যে, শুধুমাত্র বাংলাদেশের এই অবস্থার জন্য। বাংলাদেশ কিন্তু বস্ত্র শিল্পে পৃথিবীর 1 নম্বর জায়গায় ছিল, সেখানে নামতে 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 এখন 3 কি 4-এ নেমে এসেছে, এবং এই সংখ্যাটা অচিরেই হারিয়ে যাবে যদি বাংলাদেশের আইন প্রশাসনের অবস্থা এই জায়গায় থাকে। 2024-25 ভারত প্রায় $179 বিলিয়ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু এক্সপ্যান্ড করতে পেরেছে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, শেষ 1 বছরে রেডিমেড গার্মেন্টের ভারতের চাহিদা 11.3% বেড়েছে, মেড আপ গৃহের চাহিদা 15.7% বেড়েছে, ফেব্রিক্স এবং হ্যান্ডলুম টেক্সটাইল গার্মেন্টের চাহিদা গোটা বিশ্বে 4.1% বেড়েছে, এবং হ্যান্ডিক্রাফট এই ওরিয়েন্টেড গার্মেন্টসের চাহিদা 29.7% বেড়েছে, যে মার্কেটটি পুরোটাই ছিল বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির অবস্থা ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে, এবং ভারত কিন্তু এর ফুল ইউটিলাইজেশনটা করছে, তা কিন্তু পরিষ্কার। এবং সব মিলিয়ে যে সামগ্রিকভাবে যে প্রশ্নটি উঠছে তা হলো সেনাপ্রধানের এই ব্যর্থতা। ভারত ইজিলি বুঝে গেছেন, এবং ভারতের এই পদক্ষেপ এটা প্রমাণ করছে যে সেনাপ্রধানের একটা ফোন কলের পরেও ভারত কিন্তু চট্টগ্রামের মতো জায়গায় কোনো রকম আর বাড়তি সুবিধা বাংলাদেশি বা বাংলাদেশকে দিতে রাজি নয়। ভারতের এই সিদ্ধান্ত নিয়ে আপনারা কিভাবে দেখছেন বা ভাবছেন, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।